আচ্ছা, আর স্যাম্পলের যেগুলা সেগুলাকে বলা হয় নোটেশন। যেমন মিনের বাংলাটি কি আমরা জানি? মিন, MEAN, গড় মিন, না? গড়। গড়, এভারেজ বা গড়, মিন একই জিনিস। পপুলেশনের মিনকে বলা হয় মিউ। ওই যে একটা ইউ এর মতো আমরা দেখতেছি না অক্ষর, ইউ, পপুলেশন মিন, এই যে দিস ওয়ান দেখা যাচ্ছে ইউ এর মতো অনেকটা ইংলিশ অ্যালফাবেট, দেখতে পাচ্ছেন সবাই? Yes. জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি? নো স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে বলা হয় মিউ, ঠিক আছে? পপুলেশনের মিনকে বলা হয় মিউ। তো এখানে মিউ হচ্ছে একটা প্যারামিটার, ঠিক আছে? পপুলেশনের মিন মানে কি কেউ বলতে পারবেন আমাকে? গতকাল যেহেতু আমরা পপুলেশন পড়েছি। হুম, পপুলেশনের মিন কেউ একটু এক্সপ্লেন করতে পারবেন কোন একটা এক্সাম্পল দিয়ে? স্যার, আমরা যদি এরকম কাজ করি যে পপুলেশনের অ্যাভারেজ এজটা আমি বুঝতে চাই, হুম, সেক্ষেত্রে আমি পপুলেশন মিন বের করতে পারি। হ্যাঁ, সেটা কি রকম একটা এক্সাম্পল হলে? স্যার, এরকম যদি হয় যে আমি একটা সার্ভে করছি যে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে সিটিজেনদের অ্যাভারেজ এজ কি, হুম, সেক্ষেত্রে আমার অ্যাভারেজ এজ বা মিন আসতে পারে 30। এর মানে হচ্ছে আমি যদি র্যান্ডামলি একটা মানুষকে চুজ করি যে এবং তাকে জিজ্ঞেস করি যে আপনি কাকে ভোট দিচ্ছেন, এটার হুম, প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি যে তার হুম। বয়সটা 30 থ্যাংক বা ইউ 30-র তাসনিয়া। খুব। তাসনিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার যদি পপুলেশন মিন জানতে হয় তাহলে আমাকে আগে ডিফাইন করতে হবে আমার পপুলেশনটা কি, রাইট? সো জি স্যার। আপনার এক্সাম্পলে আমাকে আগে ডিফাইন করে বলতে হবে যে আমি এই কনস্টিটিউয়েন্সি সবাই হচ্ছে আমার পপুলেশন, সব মানুষ হচ্ছে আমার পপুলেশন, রাইট? জি স্যার। তো এই কনস্টিটিউয়েন্সির এই সংসদীয় আসনের সবার বয়স যখন আমি নিব, সবার বয়স নিয়ে যোগ করে যখন আমি সংখ্যা দিয়ে ভাগ করব, তখন যেটা পাবো, তখন একটা মিন পাবো আমি বয়সের। তখন সেটা বলবো আমি এভারেজ এইজ মিন অফ দিস পপুলেশন, রাইট? এটা হচ্ছে মিউ। জি স্যার। আমি আগে পপুলেশনটাকে ডিফাইন করে পপুলেশনের প্রত্যেকের কাছ থেকে যখন ইনফরমেশন নিয়ে আমি অ্যাভারেজ করব, সেটা বলবো পপুলেশন মিন মিউ। কিন্তু একটা কনস্টিটিউন্সিতে 3 লাখ ভোটার আছে, বা 3 লাখ মানুষ আছে, বা 10 লাখ মানুষ আছে, 10 লাখ মানুষের কাছ থেকে কি নিয়ে আমার কাছে সম্ভব 10 লাখ মানুষের ডেটা নিয়ে তারপর মিন বের করা? সম্ভব না, প্র্যাকটিক্যাল না জিনিসটা। তাহলে আমরা তখন কি করি? তখন আমরা পপুলেশন মিন বের করতে না করে আমরা স্যাম্পল মিন বের করি, যে ঠিক আছে আমি র্যান্ডমলি 10 লাখ থেকে 5,000 মানুষের ডেটা নিব, র্যান্ডমলি নিব, নেওয়ার পরে আমি একটা মিন বের করব। ওই যে 5,000 মানুষের যে মিনটা আমি বের করতেছি, 10 লক্ষ পপুলেশন থেকে আমি স্যাম্পল নিলাম 5,000, 5,000-এর যে মিনটা বের করতেছি, এটাকে আমরা বলি স্যাম্পল মিন। স্যাম্পল মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে এখানে কি দ্বারা, এটাকে বলা হয় এক্স বার। কি বলা হয়? এক্স বার। বুঝা গেছে? এই যে দেখা যাচ্ছে এই কনসেপ্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না বুঝলে আমরা সামনে আর কি গিয়ে কিছু বুঝতে পারবো না। পপুলেশন মিন মিউ আর স্যাম্পল মিন এক্স বার, এই দুইটার মানে কি আমাকে আরেকজন একটু বলেন। স্যার বলবো? পপুলেশন এবং, হ্যাঁ প্লিজ বলেন। পপুলেশন মিন বলতে হচ্ছে একটা মানে সার্টেন ডেটা সেটের মধ্যে যতজন মানে যত ইন্ডিভিজুয়ালস আছে ওদের একটা অ্যাভারেজ কাউন্ট। এবং ওই ডেটা সেটটা যখন অনেক বড় হয়, লেটস সে 5,000, 10,000 বা 20,000, ওইখান থেকে একটা স্যাম্পল একটা নিব এবং ওইটার যে মিনটা আসবে ওটাকে বলি আমরা এক্স বার। মানে হচ্ছে পপুলেশনের মিন তো বের করা খুব টাফ, পপুলেশন তো জেনারেলি অনেক বড় হয়, জি এক স্যার। লাখ 2 লাখ 5 লাখ হয়, হ্যাঁ। তো আমরা তো পপুলেশন মিনটা বের করাটা অনেক খরচ সাপেক্ষ, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। তো আমরা পপুলেশন থেকে র্যান্ডমলি স্যাম্পল নেই, স্যাম্পল থেকে আমরা স্যাম্পলের মিনটা নেই, তাই তো? ইয়েস স্যার। স্যাম্পলের মিনকে আমরা বলি এক্স বার। স্যাম্পলের মিনটা আমরা কেন নেই?
স্যাম্পলের মিনটা আমরা এই জন্য নই যে স্যাম্পলের মিনটা দেখে আমরা পপুলেশনের মিনটা কি করতে চাই, এস্টিমেট করতে চাই। কি করতে চাই? এস্টিমেট করতে চাই যে এখানে 10 লক্ষ মানুষ আছে, 10 লক্ষ মানুষের গড় বয়স তো আমার জানা সম্ভব না, তাহলে এক কাজ করি, একটা 5,000 স্যাম্পল নেই, 5,000 স্যাম্পল নেওয়ার পর দেখলাম যে গড় বয়স হচ্ছে 32। ঠিক আছে, তার মানে এই যে 32, এটা কি পপুলেশনের মিন কি 32 নাকি? তা তো না, কিন্তু আমার এস্টিমেটটা হচ্ছে যেহেতু স্যাম্পলের মিন এক্স বার হচ্ছে 32, তাইলে পপুলেশনের মিন যেটা মিউ সেটা 32-এর কি থাকবে, আশেপাশেই থাকবে। বুঝে গেছে? 32 হতে পারে, 33 হতে পারে, আবার 31 হতে পারে, কিন্তু আশেপাশে থাকবে, খুব বেশি দূরে যাবে না। তার মানে কি, স্যাম্পল মিন দিয়ে আমি পপুলেশনের মিন কি করতে চাই, এস্টিমেট করতে চাই। কারণ আমার 10 লক্ষ মানুষের বয়স বের করা সম্ভব না, তাই 5,000 মানুষেরটাই বের করে আমি 10 লক্ষ মানুষের কি হইতে পারে বয়স, সেটা আমি এস্টিমেট করতে চাই। আমার এই কথাটা কি বুঝা গেছে? ইয়েস 115 তামিম। আচ্ছা স্যার, আমরা যখনই কোনো মিন বের করব, এটার কি কোনো মানে প্রসেস আছে? বিকজ আমি যদি ধরি যে ঢাকা শহরের মানে মানে অ্যাভারেজ আয় কত বা ইনকাম কত, বাট আমি শুধু গুলশান এলাকাকে ধরে আমি হচ্ছে স্যাম্পল মিনটা বের করব, তখন তো আমার কোনো মানে সঠিক রেজাল্টটা আসবে না। তো ওইটা না স্যাম্পল মিন বের করার জন্য। না, স্যাম্পল মিন আমি তখন বের হবে না, কিন্তু এই জন্য তো আমরা স্যাম্পল বলতে তো আমরা স্যাম্পল নিই না, আমরা কি স্যাম্পল নেই? কে যেন র্যান্ডম আমাকে স্যাম্পল। কে যেন এই কোশ্চেনটা আমাকে করছিল, হ্যাঁ। আমার র্যান্ডম স্যাম্পল নিতে হবে, র্যান্ডমাইজ স্যাম্পল। স্যাম্পল মিন মানে এখন থেকে বুঝতে হবে র্যান্ডম স্যাম্পল, যেখানে গুলশানেরও 1-2 জন আসবে, আবার রিক্সাওয়ালা 20-25 জন আসবে, পপুলেশন প্রপোর্শন যেরকম। কথাটা বুঝে গেছে? হ্যাঁ স্যার। আমাকে ওইভাবে র্যান্ডমাইজেশনটা করতে হবে। এই জন্য ওই যে 5,000 যে আমি নিব, 5,000 কিভাবে আমি সিলেক্ট করব, এইটা হচ্ছে খুব টেকনিক্যাল একটা বিষয়। এটা যদি ভালো না হয় তাহলে সেটা হয়ে যাবে হয় গুলশানের আয়ের সমান, অথবা হচ্ছে কোন একটা স্লামের আয়ের সমান। বুঝে গেছে? ভালো, তখন পপুলেশনের যে অ্যাভারেজ ইনকাম, সে অ্যাভারেজ ইনকামের ধারে কাছে আমি থাকবো না। এই জন্য স্যাম্পল নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কথা তো এটা না, কথাটা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি কিনা যে আমি স্যাম্পল কি কারণে নেই, এবং স্যাম্পলের মিন দেখে আমি আসলে কি বোঝার চেষ্টা করি। এক্স বার দেখে আমি কাকে এস্টিমেট করার চেষ্টা করি, কেউ একটু বলবেন? স্যাম্পলের মিনকে বলতেছি এক্স বার, এক্স এর উপর যে একটা দাড়ির মতো আছে, এটাকে বলা হয় বার, এক্স বার। এক্স বার দিয়ে আমি কাকে এস্টিমেট করতে চাই, পপুলেশনের কি? মিনকে। মিউকে। পপুলেশনের মিনকে আমরা কি বলি, মিউ, তাই না? বিড়ালকে যেটা থাকে মিউ মিউ, সেই মিউ। সো এক্স বার দিয়ে আমি মিউকে কি করতে চাই, এস্টিমেট করতে চাই। এটার মানে হচ্ছে স্যাম্পল মিন দেখে পপুলেশনের মিন কত হতে পারে সেটা আমরা এস্টিমেট করতে চাই। সো a parameter is a numerical value that describes the characteristics of population such as the population mean mu. তো মিউকে আমরা বলবো প্যারামিটার, আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, notation helps differentiate between population and sample values. For example, পপুলেশনের মিনকে আমরা কি বলি, মিউ, আর স্যাম্পলের মিনকে আমরা কি বলি, এক্স বার। ঠিক আছে, একটু মাথায় রাখলে হবে প্যারামিটার নোটেশন এই জিনিসগুলো কি। আচ্ছা, সো স্ট্যাটিস্টিক জিনিসটা কি? Statistic is a numerical value derived from sample data. It is used to estimate population parameters. Statistics are essential in inferential statistics, helping researcher draw a conclusion about population based on sample. Okay. A statistic is a numerical value derived from sample data. কোন ডেটা থেকে স্ট্যাটিস্টিক আসে, পপুলেশন ডেটা থেকে না স্যাম্পল ডেটা থেকে? ফুল ডেটা স্যার। স্যাম্পল ডেটা থেকে। তাইলে স্যাম্পল ডেটা থেকে আসলে স্ট্যাটিস্টিক, এটা কি ধরনের ভ্যালিউ? কি ধরনের ভ্যালু? নিউমেরিক্যাল ভ্যালু, মানে একটা নাম্বার। আচ্ছা, এখন স্যাম্পল ডেটা থেকে কি, স্যাম্পল ডেটা থেকে কোনটা আসে, মিউ আসে নাকি এক্স বার আসে? এক্স বা। কোশ্চেন মার্ক কেন বাবা?
মিউটা স্যার কি? এক্স বার আসে, মিউ হচ্ছে পপুলেশনের মিন আর এক্স বার হচ্ছে স্যাম্পলের মিন। পপুলেশনের মিন মানে কি বাংলায়? পপুলেশনের গড়। গড়। আমরা ছোটবেলায় নিশ্চয়ই গড় অঙ্ক করে সবাই বড় হইছি। আমরা অঙ্ক পারি না, তার মানে তো এমন না যে যোগ বিয়োগ গুণ ভাগ গড় পারি না, তাই না? ছোটবেলায় আপনাদের কি এভারেজ শেখানো হয়? ম্যাথমেটিক্স তো শেখানো হয় মনে হয়, গড় অঙ্ক করা হয় না? জি স্যার। আচ্ছা, হয়, ঠিক আছে। আমার মাঝে মাঝে ভয় লাগে যে আমাদের ছেলে মেয়েরা মানে যোগ বিয়োগ গুণ গুণ ভাগও আসলে করতে পারে কিনা, গড় করতে পারে কিনা। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থার উপর আমার পূর্ণ পূর্ণ আস্থা আছে, তো এই জন্য। ঠিক আছে, তাহলে পপুলেশনের মিন বা পপুলেশনের গড় হচ্ছে মিউ, আর স্যাম্পলের গড় বা স্যাম্পলের মিনকে আমরা বলি এক্স বার, রাইট? তাহলে স্ট্যাটিস্টিক কোনটা, মিউ নাকি এক্স বার? এক্স বার। স্ট্যাটিস্টিক স্যার থেকে আসে? স্যাম্পল থেকে আসে। Sample data তো set. স্যাম্পল থেকে এক্স বার যেহেতু আসে, এক্স বারের যে নিউমেরিক্যাল ভ্যালু ওইটাকে আমরা কি বলবো? স্ট্যাটিস্টিক। এক্স বারটা স্ট্যাটিস্টিক না, এক্স বারের যে নিউমেরিক্যাল ভ্যালুটা, ধরলাম স্যাম্পলের মিন, হ্যাঁ, 5,000 মানুষের বয়সের গড় আসলো, 5,000 মানুষ স্যাম্পল ছিল, তো 10 লক্ষ ছিল পপুলেশন, তো স্যাম্পল নিলাম 5,000-এর, গড়টা বের করলাম, এক্স বারটা বের করলাম, এক্স বারটা আসলো 32। এই 32টা একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক। এই নিউমেরিক্যাল ভ্যালুটাকে বলা হয় স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু ডিরাইভ ফ্রম স্যাম্পল ডেটা। এক্স বারের যে মান 32, সেটাকে বলি স্ট্যাটিস্টিক। ইট ইজ ইউজড টু এস্টিমেট পপুলেশন প্যারামিটার, মানে পপুলেশনের প্যারামিটারকে এস্টিমেট করার জন্য আমি স্যাম্পলের এই স্ট্যাটিস্টিকটা ব্যবহার করি। এক্স বারের মান 32, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে এই 32টা দিয়ে আমি 10 লক্ষ যে পপুলেশন, সেই 10 লক্ষ পপুলেশনের প্যারামিটার, মানে প্যারামিটার বলতে এখানে বোঝাচ্ছি যে পপুলেশনের যে মিন মিউ, সেটা এস্টিমেট করার চেষ্টা করতেছি। তার মানে এক্স বারের মান যখন 32 বের হচ্ছে, তখন আমি ধরে নিতে পারি যে পপুলেশন, যেটা পপুলেশনের গড় বয়স বা পপুলেশন মিন মিউ হবে 32-এর কাছাকাছি কিছু একটা। এই স্ট্যাটিস্টিক, এটা খুব একটা এসেনশিয়াল ভ্যালু ইনফারেন্সিয়াল ক্যালকুলেশন স্ট্যাটিস্টিক্স এর জন্য। এটা দিয়ে আমরা এই স্ট্যাটিস্টিক বা স্যাম্পলের যে ভ্যালু, স্যাম্পলের ভ্যালু দিয়ে আমরা পপুলেশনের ভ্যালু সম্পর্কে কি করতে পারি? কনক্লুশন ড্র করতে পারি। ওকে, উদাহরণটা কি রকম? আমি জানতে চাচ্ছি ঢাকা শহরে যেসব ভোটার আছেন, তার মানে ঢাকা শহরে তারা স্থায়ী বাসিন্দা, সেসব ভোটারের এভারেজ ইনকাম কত? তো ধরে নিই ঢাকা শহরে ভোটার আছে 50 লাখ। ওকে, ধরে নিচ্ছি এই 50 লাখের এভারেজ ইনকাম আমি জানতে চাচ্ছি। এটা কি মিউ হবে না এক্স বার হবে? মিউ হবে। মিউ হবে। মিউ হবে না কারা কারা মনে করতেছেন? আমি তাদের হাত দেখতে চাই, স্যার কারণ আমার ধারণা এটা মিউ হবে না। কারা কারা আমার সাথে এগ্রি করতেছেন যেটা মিউ হবে না, স্যার প্রশ্নটা এটা এক্স বার হবে? আমি ঢাকা শহরে যারা বসবাস করে স্থায়ী বাসিন্দা, তাদের এভারেজ ইনকাম জানতে চাচ্ছি, সেই সংখ্যাটা হচ্ছে 50 লাখ। আমি 50 লক্ষ মানুষের এভারেজ ইনকাম জানতে চাচ্ছি, এটা কি মিউ নাকি এক্স বার? তার মিউ। স্যার মিউ। মিউ হবে স্যার। কিন্তু আমার কাছে তো এক্স বার মনে হচ্ছে। কেন এক্স বার না, কেন মিউ? স্যার স্যাম্পল যেহেতু স্যার আমাদের স্যাম্পল পুরো পপুলেশনই তো স্যার 50 লাখ, ওখান থেকে তো আমরা কোনো স্যাম্পল আলাদা করিনি। ভেরি ওয়েল, দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে মিউ, রাইট? কিন্তু এই 50 লক্ষকে আমি বের করে নিয়ে আসতে পারবো? 50 লক্ষ মানুষের কাছে গিয়ে ডেটা নিয়ে আমি ডেটা কালেক্ট করে কিছু বের করতে পারবো? ইজ ইট ফিজিবল? নো স্যার। না স্যার, তাহলে আমি এখানে কি করব? র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পল নিয়ে আমি ধরুন 10,000-এর একটা স্যাম্পল সাইজ বানাইলাম। বানানোর পর সেই র্যান্ডম স্যাম্পল সাইজ থেকে আমি কি করব? আমি ডেটা, মানে র্যান্ডম স্যাম্পল থেকে আমি ডেটা কালেক্ট করে এইখানকার গড় একটা ইনকাম বের করব, তাই না? তাইলে এইটা কি এই যে স্যাম্পল থেকে যে আমি এভারেজ ইনকাম বের করলাম, এটাকে আমি কি দিয়ে নোটেশন দিব? মিউ দিয়ে নাকি এক্স বার দিয়ে? বার স্যার। এক্স বার দিয়ে। ধরলাম মান্থলি ইনকাম হইলো 25,000 টাকা। এই 25,000 টাকা কি আমি কি বলবো? 25,000 টাকা কোথা থেকে আসছে? স্যাম্পল ডেটা থেকে আসছে। এটা কিরকম ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু?
তাহলে এটা কি? এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক। তাহলে বাচ্চারা আমি যদি একটা প্রশ্ন করি, স্ট্যাটিস্টিক কার হয়, পপুলেশন না স্যাম্পলের? স্যাম্পলের। কিসের হয়, পপুলেশন না স্যাম্পলের? স্যাম্পল। স্ট্যাটিস্টিক হয় স্যাম্পলের। গুড। এবং এই স্ট্যাটিস্টিক দিয়ে আমরা কি করার চেষ্টা করি? একটা ওভারঅল এস্টিমেশন করার। চেষ্টা করি কার সম্পর্কে? ওভারঅল এস্টিমেশন স্যাম্পল সম্পর্কে নাকি পপুলেশন সম্পর্কে? পপুলেশন সম্পর্কে। একটু কি বোঝা গেছে? ক্লিয়ার? এটা যদি বুঝতে পারি তাহলে এই সিলেবাস 80% শেষ হয়ে গেছে আসলে। স্ট্যাটিস্টিকটা কার হয়? স্ট্যাটিস্টিকটা হয় স্যাম্পলের। স্যাম্পলের নিউমেরিক্যাল ভ্যালুকে আমরা বলি স্ট্যাটিস্টিক। আর এই যে স্ট্যাটিস্টিক বা এই নিউমেরিক্যাল ভ্যালুটা দিয়ে আমি আসলে কি বুঝতে চাই? আমি বুঝতে চাই যে পপুলেশনের কি অবস্থা। আমি যদি স্যাম্পলের গড় ইনকাম বের করি এবং আমার কাছে যদি একটা ভ্যালু চলে আসে যে 32,000 টাকা, সেই 32,000 টাকা দিয়ে আমি আসলে কি এস্টিমেট করতে চাই? আমি এস্টিমেট করতে চাই যে আসলে আমার স্যাম্পলের গড় যেহেতু আসছে 32,000 টাকা, তাহলে পপুলেশনের গড়টাও কি হবে? 32,000 টাকার কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। বুঝা গেছে? এটা 32,000 টাকাও থাকতে পারে, 31,000 হইতে পারে, আবার 33,000 হইতে পারে, হোয়াট এভার, একটা রেঞ্জের মধ্যে থাকবে 32-এর আশেপাশে। ঠিক আছে? সো এই যে আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বা এই 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 ভ্যালুটা দিয়ে পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করতে পারি, এইটাই হচ্ছে স্ট্যাটিস্টিকের মূল কাজ। এই জন্য আমরা স্ট্যাটিস্টিক্স শিখি। স্যাম্পল দেখে যেন আমি পপুলেশন সম্পর্কে কি করতে পারি? এস্টিমেট করতে পারি। কাকে দেখে কাকে এস্টিমেট করব? ছোটটাকে দেখে বড়টাকে এস্টিমেট করব। স্যাম্পল দেখে পপুলেশনকে আমি কি করব? এস্টিমেট করব। ওকে, তাহলে কি আমি সামনে নেক্সট স্লাইডে যাচ্ছি? কি ব্যাপার, এটা মনে হয় আমরা পড়ছিলাম আগে, পড়ছিলাম কিনা? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেফিনেশনটা স্যার পড়া হয়েছিল স্যার জাস্ট। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আমার কাছে যে ডেটা সেট আছে সেই ডেটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া, কি আছে আমার কাছে। এখানে আমরা মিন, আমার কাছে যে স্যাম্পল আছে সেই স্যাম্পল সম্পর্কে আমরা স্যাম্পল থেকে আমরা মিন, মিডিয়ান, মোড বের করি। এই স্যাম্পলের রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলা বের করি। তারপর এটাকে আমরা টেবিল, চার্ট, গ্রাফ এগুলাতে ফালাই। ঠিক আছে? সো এই নাম্বার গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে পরবর্তীতে আবার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বের করতে পারি। হাউএভার এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, এস্টিমেটর এবং এস্টিমেট। An estimator is a rule or formula that tells us how to calculate an estimate of a given parameter based on sample data. প্যারামিটার কার হয়, স্যাম্পলের না পপুলেশনের? পপুলেশন। প্যারামিটার হয় পপুলেশনের। আচ্ছা, তাহলে an estimator is a rule or formula that tells us how to calculate an estimate of a given parameter. আচ্ছা, মিউটা যদি গিভেন প্যারামিটার হয় তাহলে এক্স বারটাকে আমি কি বলবো? এস্টিমেটর। আর এস্টিমেটরের যে ভ্যালুটা, এটাকে আমরা বলি এস্টিমেট। এক্স বারটা হচ্ছে এস্টিমেটর, আর এক্স বারের যে ভ্যালুটা সেটাকে বলা হয় এস্টিমেট। An estimator is a rule or formula that tells us how to calculate an estimate of a given parameter based on sample data. এক্স বার দেখে যেহেতু আমি মিউ সম্পর্কে এস্টিমেট করতে পারি, তাই এক্স বারকে বলা হয় এস্টিমেটর। আর এক্স বারের যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে বলা হয় এস্টিমেট। তার মানে ঢাকা শহরের ভোটারদের অ্যাভারেজ ইনকাম মিউ
যদি আমার জানতে হয় তাহলে আমি একটা র্যান্ডম স্যাম্পল নেই, র্যান্ডম স্যাম্পল আমি এক্স বারের ফর্মুলা ইউজ করি। এক্স বারটাকে বলা হয় এস্টিমেটর। আর এক্স বারের ফর্মুলাটা ইউজ করার পর যে নাম্বারটা আসে, ধরলাম 25,000 টাকা, এই 25,000 টাকাটা হচ্ছে এস্টিমেট। এক্স বারটাকে বলা হয় বা এক্স বারের ফর্মুলাটাকে বলা হয় কি এস্টিমেটর। আর ভ্যালুটা, এই ফর্মুলাটা ইউজ করার পর, ঠিক আছে, যে ভ্যালুটা বের হয়, যে নিউমেরিক্যাল ভ্যালুটা বের হয়, সেটাকে বলা হয় এস্টিমেট। তাহলে মেশিনটার নাম হচ্ছে এস্টিমেটর, আর মেশিনটা থেকে যে প্রোডাক্টটা বের হয় সেটা হচ্ছে এস্টিমেট। আমার কথাটা কি বোঝা গেছে? একটা বিস্কুটের মেশিনে আটা ময়দা দেওয়ার পর কি বের হবে? বিস্কুট বের হবে। বিস্কিটটাকে বলবো এস্টিমেট, মেশিনটাকে কি এস্টিমেট বলবো? না, বিস্কুটটা এস্টিমেট আর মেশিনটাকে কি বলবো? এস্টিমেটর। এস্টিমেটর। এস্টিমেটর দিয়ে আমরা পপুলেশনের প্যারামিটার কি করি? এস্টিমেট করি। খুবই মজার, খুবই কনফিউজিং, বাট বুঝে গেলে খুব ফানি। ঠিক আছে, এখন আমি স্যার জানি একটা অনেকেই কোশ্চেন জিনিসটা আছে। বুঝেন না। জি বলেন। স্যার এস্টিমেটিক কি তাহলে স্ট্যাটিস্টিক? হ্যাঁ, এস্টিমেটটাই স্ট্যাটিস্টিক। এস্টিমেট যে নিউমেরিক্যাল ভ্যালুটা পাচ্ছি না, ওইটাই তো স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিক দিয়েই তো আমি কার সম্পর্কে ধারণা নিচ্ছি? পপুলেশন সম্পর্কে, পপুলেশনের প্যারামিটার সম্পর্কে ধারণা নিচ্ছি। তাহলে স্ট্যাটিস্টিক্স আসছে কোত্থেকে? স্ট্যাটিস্টিক্স আসছে হচ্ছে স্যাম্পল থেকে। কিসের জন্য? পপুলেশনের প্যারামিটার এস্টিমেট করার জন্য। সো দিস ইজ হাউ দ্য সাবজেক্ট ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স। কারণ আমরা শুধু এখানে একটা এস্টিমেট নিয়ে কাজ করি না, অনেক ধরনের এস্টিমেট নিয়ে কাজ করি। সো দিস ইজ স্ট্যাটিস্টিক্স। কথাটা বুঝে গেছে? আমরা তাহলে গতকাল কি শিখছিলাম? পপুলেশন, ডিফারেন্ট টাইপস অফ পপুলেশন, স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল। আজকে আমরা শিখলাম হচ্ছে নোটেশন। আমরা আজকে শিখলাম হচ্ছে প্যারামিটার নোটেশন। পপুলেশন, পপুলেশনটাকে বলা হয় প্যারামিটার, আর স্যাম্পলটাকে বলা হয় নোটেশন। তারপর আমরা শিখছি এস্টিমেটর আর এস্টিমেট, এস্টিমেটর এন্ড এস্টিমেট। এখন এস্টিমেটর এবং এস্টিমেট কারা কারা বুঝি না, একটু হাত তুলি প্লিজ, লজ্জার কিছু নাই। হাত তুলেন, হাত তুলেন, কারা কারা বুঝেন না হাত তুলেন। আপনাদেরকে ছাড়া আমি তো কোথাও যেতে পারবো না। ওকে, তাহলে আমি এখন একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমরা পপুলেশনের মিনকে আমরা বলি মিউ, আর স্যাম্পলের মিনকে আমরা কি বলি? এক্স বার। এক্স বার। ঠিক আছে। পপুলেশনের যে মিডিয়ান, হ্যাঁ, এটাকে বলা হয় ইটা, ইটিএ, ইটা। এটা অনেকটা এন এর মতো দেখতে, এন এর মতো, এটাকে বলা হয় ইটা। ফিজিক্স ওকে, ক্লাস এগেইন। আর স্যাম্পলের যে মিডিয়ান সিম্বল, এটাকে বলা হয় এক্স টাইলড। এক্স এর উপর বারটা সুজানো হয় একটু বাঁকা হবে, অনেকটা এস এর মতো হবে, এটাকে বলা হয় এক্স টাইলড। এখানে কোনটা কি? এক্স এক্স টাইলড যেটা, এটা কি এস্টিমেটর নাকি এস্টিমেট? ওটা এস্টিমেটর। আপনার মুন্ডু। এস্টিমেটেড। এক্স টাইলডের যে ভ্যালুটা, সেটাকে কি বলবো? এস্টিমেট। এস্টিমেট। আচ্ছা, এই এস্টিমেট দিয়ে আমরা কি করব?
স্যার পপুলেশনের এভারেজ ধরে নিব এটা কি? এভারেজ না, আমি মিডিয়ান বলছি। ও আচ্ছা আচ্ছা, সরি, মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ানকে ধরে নিব না, মিডিয়ানকে আমরা এস্টিমেট করব। কি করব? এস্টিমেট করব। এস্টিমেট করব মানে কি? আন্দাজ করব বাংলায়, তাই না? এজিউম করব। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে স্যার বিষয়টা বুঝি নাই। কোনটা? স্যার আপনি যে কোনটা? সাইন গুলোর কথা বললেন। ও সাইনটা আমি দেখাই নাই, দেখাইতে পারলে খুব ভালো হইতো। এই যে এন এর মতো একটা সাইন আমি আঁকছি না? হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, জি স্যার। এটাকে বলা হয় ইটা, ইটিএ, ইটা। এটাকে বলা হয় ইটা। এটাকে বলা হয়, এটাকে ইটা, ইটা দিয়ে আমরা বুঝি পপুলেশনের মিডিয়ান। পপুলেশনের মিডিয়ান মানে পপুলেশনের মধ্যক। ফিজিক্সে ছোটবেলায় সবসময় যারা অঙ্ক আলোর করছি, মধ্যে ছিল। স্ট্যাটিস্টিক্স, ওই যে গড়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মধ্যক, আলো গেলে কি প্রচুরক, হয়? মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে, মিডিয়ান মানে হচ্ছে মাঝখানের ভ্যালুটাকে বলা হয় মিডিয়ান। তো পপুলেশনের মাঝখানের ভ্যালুটা কত এটা সেটা জানার জন্য এটা আমরা ইটাটা ব্যবহার করি। যেমন গড় ব্যবহার এটা কি করার জন্য মিডিয়ান? আমরা, গড় বোঝার জন্য আমরা মিউ বুঝাইছি, মিডিয়ান বা মধ্যক বোঝানোর জন্য আমরা ইটা ব্যবহার করি, ইটা। আচ্ছা, আচ্ছা, গড় যদি হয় মিউ, ঠিক আছে, পপুলেশনের গড় যদি হয় মিউ, স্যাম্পলের গড়কে আমরা বলছি, স্যাম্পলের মিনকে আমরা বলছি এক্স বার, তাই না আকাশ? এক্স বারই তো বলছি। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এক্স বারের মধ্যে যেখানে দেখা যাচ্ছে এক্স বারটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এক্স এর উপর যে একটা দাগ আছে, দাগটা কি সোজা না বাঁকা? এক্স বারের সোজা। বুঝা স্যার। সোজা, সোজা, এই জন্য এটা বার বলতেছি। কিন্তু এটা যদি একটু এরকম বাঁকা হয়, ঠিক আছে, অনেকটা এস এর মতো, হ্যাঁ, এটাকে বলা হয় এক্স টাইলড, TILED, টাইলড বা টিল্ড আর কি। তো এই এক্স টাইলড বা এক্স টিল্ড, এটা হচ্ছে স্যাম্পলের মিডিয়ান। এটা কি? স্যাম্পলের মিডিয়ান। স্যাম্পলের মিডিয়ান দিয়ে আমরা কি বোঝার চেষ্টা করব, কি এস্টিমেট করব? স্যাম্পলের কাজটা কি? স্যাম্পলের কাজটা হচ্ছে পপুলেশন কত সেটা এস্টিমেট করা, পপুলেশনের ভ্যালু এস্টিমেট করা। তাহলে স্যাম্পলের গড় দিয়ে আমরা পপুলেশনের গড় বোঝার চেষ্টা করি, স্যাম্পলের মিডিয়ান দিয়ে আমরা পপুলেশনের মিডিয়ান বোঝার চেষ্টা করব, স্যাম্পলের স্যাম্পলের মোড দিয়ে বা প্রচুরক দিয়ে আমরা পপুলেশনের প্রচুরক বোঝার চেষ্টা করব, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝবো, স্যাম্পলের ভেরিয়েন্স দিয়ে আমরা পপুলেশনের ভেরিয়েন্স বুঝবো। আমার কথাটা বোঝা গেছে? স্যাম্পলের কাজটাই হচ্ছে পপুলেশনটা কি সেটা প্রেডিক্ট করা। তাহলে স্যাম্পলের গড় দিয়ে আমি কি করতে পারি? পপুলেশনের গড় প্রেডিক্ট করতে পারি। স্যাম্পলের মিডিয়ান দিয়ে আমি কি করতে পারি? পপুলেশনের মিডিয়ান আমি প্রেডিক্ট করতে পারি। স্যাম্পলের কাজটাই হচ্ছে পপুলেশনটা কত সেটার একটা এস্টিমেট দেওয়া। আমার কথাটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার মিডিয়ান বলতে তো স্যার আমরা কি মিডল ভ্যালুটা বুঝি? এখন এটা স্যার পপুলেশনের মিডল ভ্যালুটা বলতে কি বুঝেন? পপুলেশনের, আমি যদি পপুলেশনকে 50,000 50 লক্ষ পপুলেশনকে আমি সিরিজ করি, মাঝখানের ভ্যালুটা কত হবে, 50th ভ্যালুটা কত? ঠিক আছে, মিডিয়ান, মধ্যক, মধ্যক সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। কি সেটা বলেন একটু। স্যার মানে যদি হচ্ছে স্যার অড নাম্বার হয় তাহলে স্যার, যদি 5 থাকে স্যার, 5 হলে স্যার মানে 2 আর 4-এর মানে মাঝখানে যেটা থাকবে 3 নাম্বার, এটা হচ্ছে মিডিয়ান স্যার। এটা মধ্যক না, মাঝখানে আছে না এটা? জি স্যার। ওইটাই। এটা তো হচ্ছে স্যাম্পলের কথা, পপুলেশনের ভ্যালু গুলো যদি আমি এরকম করি, তাহলে মাঝখানে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি। ঠিক আছে, এটা এত মানে এটা নিয়ে এত ব্রেইনে প্রেসার দেওয়ার দরকার নেই, জাস্ট এন এক্সাম্পল। সো এনিওয়ে, তাহলে আমি একটু নেক্সটে চলে যাই। এগুলো মুছে কিভাবে? যাই হোক, ওখানে পরে ক্লোজ করে দিই।
আচ্ছা, ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবলস। আমরা স্ট্যাটিস্টিক স্যাম্পলের থেকে যে জিনিসগুলা নেই, হ্যাঁ, যে ডেটাগুলা নেই, এই ডেটাগুলোকে বলি আমরা ভেরিয়েবল। স্যাম্পল থেকে আমরা দুই ধরনের ভেরিয়েবল নেই, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল নেই, যেটা আর একটা নাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যেমন আপনার লিঙ্গ কি, মহিলা পুরুষ, এটা কি কোনো নাম্বার? নো না, স্যার। এটা নাম্বার না। তো এটা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি। তারপর হচ্ছে আপনার নাম, এটা একটা ক্যাটাগরি। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন, এটা একটা ক্যাটাগরি। কিন্তু আপনার বয়স কত, এটা একটা নাম্বার। আপনার ইনকাম কত, এটা একটা নাম্বার। আপনার ছেলে মেয়ে কত, এটা একটা নাম্বার। কথাটা বুঝে গেছে? বা আপনার আপনার এভারেজ খাবারের খরচ কত, এটা একটা নাম্বার। আমরা যখন সার্ভেতে যাই, আমরা দুই ধরনের ভেরিয়েবল নেই, কিছু নেই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর কিছু নেই হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যালের আরেকটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ, নিউমেরিক্যালের আরেকটা নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কিছু হচ্ছে সলিড নাম্বার, ঠিক আছে, আবার কিছু হচ্ছে ফ্র্যাকশন আকারে থাকে। ঠিক আছে? আহ, মানে কন্টিনিউয়াস নাম্বার হিসেবে থাকে। যেমন কিছু কিছু নাম্বার হচ্ছে দশমিক আকারে থাকতে পারবে না। আপনার ফ্যামিলি মেম্বার কত, আমার হয় বলতে হবে 4 জন অথবা 5 জন। আমি 4.5 কি বলতে পারবো? নো স্যার। ফ্যামিলি না। So, এগুলাকে বলা হয় ডিসক্রিট ভ্যালু। কি ধরনের ভ্যালু? ডিসক্রিট ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, আবার কিছু কিছু থাকে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে? যেমন আপনার ওয়েট কত, এটা 85.7793, যেগুলো কিছু হইতে পারে। রাইট? বুঝে গেছে কিনা? সো কিছু নাম্বার, কিছু কিছু আমি কোয়ান্টিটি বা নিউমেরিক্যাল ভ্যালু যখন নেই, কিছু নাম্বার থাকে আমার হচ্ছে কাউন্টেবল ভ্যালুস, যেগুলো হচ্ছে ফুল নাম্বারে থাকে, যেগুলো আমি ফ্র্যাকশন আকারে দেখাইতে পারবো না। আর কিছু থাকে কন্টিনিউয়াস ভ্যালু আকারে, যেগুলো ফ্র্যাকশন আকারে দেখানো যায়। ঠিক আছে? এটা একটু মাথায় থাকতে হবে। আর এই এই ক্লাসিফিকেশনটাকে যখন আমি স্কেল আকারে নিব, তখন এখানে 4 ধরনের স্কেল আছে। একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল, অর্ডিনাল ভেরিয়েবল, ইন্টারভাল ভেরিয়েবল, রেশিও ভেরিয়েবল। স্কেল আকারে এটাকে ক্লাসিফিকেশন বাই ভেরিয়েবল গুলাকে আমি 4 ভাগে ভাগ করতে পারি, 4টা স্কেলে ভাগ করতে পারি। একটা বলা হয় নমিনাল ভেরিয়েবল, একটাকে বলা হয় অর্ডিনাল ভেরিয়েবল, একটাকে বলা হয় ইন্টারভাল ভেরিয়েবল, আর একটা বলা হয় রেশিও ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আমি সার্ভে থেকে যে ডেটাগুলো নেই সেগুলা, এগুলাকে আমি 4 ভাগে 4টা ক্যাটাগরিতে, স্কেল অনুসারে 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নমিনাল ভেরিয়েবল, এগুলো হচ্ছে সেক্স, রিলিজিয়ন, রিজিয়ন, কালার, রেস, কান্ট্রি নেম। ঠিক আছে? এই প্রত্যেকটাই হচ্ছে নমিনাল ভেরিয়েবল। এগুলো সিম্পলি একটা নাম, এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করা যায় না। ঠিক আছে? এগুলো নমিনাল ভেরিয়েবল। নাম, একজনের নাম আকাশ, ওকে, তার নাম আকাশ, তার গ্রামের বাড়ি হচ্ছে খুলনাতে, ওকে, খুলনা একটা নাম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সে, তার রেস কি, তার রেস হচ্ছে সে হচ্ছে বাঙালি। তার রিলিজিয়ন কি, তার রিলিজিয়ন প্রবাবলি হচ্ছে ইসলাম। এই এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, সিম্পল নাম, এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করার মতো কিছু না। অর্ডিনাল ভেরিয়েবল হচ্ছে এগুলাও নাম, কিন্তু এগুলোতে একটা ইনহেরেন্ট অর্ডার থাকে। ধনী, গরিব, মধ্যবিত্ত, এগুলো এক একটা নাম, কিন্তু এটা এক ধরনের ইনহেরেন্ট অর্ডারকে প্রকাশ করে। তার মানে এটা দেখে আমি বুঝতে পারি যে গরিব, যে তার টাকাটা একটু কম, তার চেয়ে একটু বেশি টাকা হচ্ছে মধ্যবিত্তের, তার চেয়ে বেশি টাকা হচ্ছে যে বড়লোক ধনী তার কাছে আছে। একটা অর্ডার। ঠিক আছে? কিংবা হচ্ছে একাডেমিক পারফরমেন্স, আমরা জিপিএ এর কথা বলি, জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3। হ্যাঁ, এগুলো এক একটা অর্ডার। কিংবা আহ খারাপ ভাবে চিন্তা করলে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ ক্যান্সার, তাই না? এগুলো এক একটা অর্ডার, প্রত্যেকটা এক একটা নাম, কিন্তু এটা একটা অর্ডার বোঝায় যে হ্যাঁ, এটা থেকে এটাতে একটু বেশি আছে, এটা থেকে আর একটু বেশি আছে। এই অর্থে এখানে অর্ডার বোঝানো হয়। আচ্ছা, ইন্টারভাল ভেরিয়েবলটা কি? ইন্টারভাল ভেরিয়েবল হচ্ছে এটা একটা নাম্বার, কিন্তু এই নাম্বারটাতে, এটা একটা পেঁচানো নাম্বার। এই নাম্বারটা আসলে ঠিক নাম্বার অর্থে ব্যবহার করা হয় না, একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে এটাকে আমরা দেখি, একটা একটা সিরিজ আকারে বোঝার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা বুঝাইতে হলে আমি একটা বলি, মিলিটারিতে আমরা মানে ঘন্টাটাকে কিভাবে দেখি? 12 আওয়ার্স দিয়ে না দেখে 24 আওয়ার্স দেখে না? যেখানে আপনি এই 22টা 25-এ আসবেন,
এভাবে বলে না? আপনারা কি খেয়াল করছেন এটা, জি স্যার, যে 24 আওয়ার্স এর একটা ইয়ে ব্যবহার করে না? দেখছেন? জি স্যার, করে। তো ওখানে যখন এটা শূন্যর কাটায় কাটায় যায়, হ্যাঁ, শূন্য থেকে তো শুরু হয় জিনিসটা নাকি? শূন্য মানে রাত 12টা বাজে এটা শূন্য হয়ে যায় না? হ্যাঁ, 0.15 মানে 12টা 15। তো ধরেন টাইমটা যখন শূন্য হয়ে যায় তখন কি আসলে ওখানে কোনো টাইম থাকে না থাকে না? একটু বোঝার চেষ্টা করেন। শূন্যটা কি এখানে আসলে নাই অর্থে নাকি একটা জাস্ট একটা র্যান্ডম স্টার্টিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে? স্টার্টিং পয়েন্ট। এখানে শূন্যটার কি আসলে রিয়াল কোনো মিনিং আছে নাই অর্থে? মানে এখানে যেমন আমার আম্মার ফ্রিজে আমি 10টা চকলেট বার দেখছি, এখন একটা চকলেট বারও নাই। এখানে শূন্য মানে হচ্ছে নাই, এটা অ্যাকচুয়ালি শূন্য, জিনিসটা আর নাই। কিন্তু যখন আমি ঘড়ির কাঁটায় শূন্য বলতেছি তখন কি আসলে এটা স্টার্টিং পয়েন্ট অর্থে নাকি সময় নাই অর্থে ব্যবহার করতেছি? স্টার্টিং পয়েন্ট স্যার। স্টার্টিং পয়েন্ট, তার মানে শূন্যর দুই রকম ব্যবহার আছে, একটা হচ্ছে নাই অর্থে আর একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আকারে, তাই না? যখন শূন্যটাকে স্টার্টিং পয়েন্ট আকারে ব্যবহার করে একটা নাম্বার সিরিজ আমরা পাই, তখন এটাকে বলা হয় ইন্টারভাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? ইন্টারভাল ভেরিয়েবল। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি এখানে কি তাপমাত্রা নাই নাকি? কি 0 ডিগ্রি সেলসিয়াস মানেটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো এটা না যে এখানে তাপমাত্রা নাই। হ্যাঁ, এখানে তাপমাত্রা আছে, তাপমাত্রা একটা সার্টিন কন্ডিশন আছে, এই কন্ডিশনটাকে আমি 0 বলতেছি। এর নিচে নামলে আমি মাইনাসে ক্যালকুলেট করি, উপরে থাকলে আমি প্লাসে ক্যালকুলেট করি। কিন্তু এখানে জিরোটা একটা স্টার্টিং পয়েন্ট, একটা স্ট্যান্ডার্ড স্টার্টিং পয়েন্ট হিসেবে আমি ব্যবহার করতেছি, এখানে শূন্য অর্থে ব্যবহার করতেছি না। বুঝা গেছে? এবং এই সিরিজে এই স্টার্টিং পয়েন্ট আকারে যখন আমি কোনো সিরিজ ব্যবহার করি তখন এটার সাথে কোনো যোগ বিয়োগ হয় না। যোগ বিয়োগ হয় না এই অর্থে যে 15 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস ডাজন্ট মিন যে যখন টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে সেটা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে দ্বিগুণ বেশি। ব্যাপারটা কি এরকম? আমার আমার ফ্রিজে 6টা চকলেট বার ছিল, সেটা 12টা হয়ে গেছে, আমি এখন দেখলাম যে 12টা হয়ে গেছে। তাহলে এটা কি কত গুণ বাড়ছে? কয় গুণ বাড়ছে? 2 গুণ। 2 গুণ। আচ্ছা, টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস গতকাল, আজকে হলো 30 ডিগ্রি সেলসিয়াস, কত গুণ বাড়ছে? স্যার 2 গুণ। না, না, এইটাতে এইভাবে আপনি বলতে পারবেন না। তার 15 15 ইউনিট বাড়ছে স্যার। বেড়েছে। 15 ইউনিট বাড়ছে। কত ইউনিট বাড়ছে? 15। 15 ইউনিট বাড়ছে। এটা গুণ আকারে দেখানো যায় না বাবা, বুঝে গেছে? এখানে যে শূন্যটা, এই শূন্যটা তো আমি নাই অর্থে ব্যবহার করি নাই, এটা একটা নর্মাল নাম্বার সিরিজ না তো, এটা একটা স্টার্টিং পয়েন্ট আকারে আমি দেখাইছি। বুঝে গেছে? তো এই জন্য ঘড়ির কাঁটার শূন্য, টেম্পারেচারের শূন্য বা কার আইকিউ 0, তার মানে এরকম কি যে তার আইকিউ 0 মানে তার কোনো বুদ্ধি শুদ্ধিই নেই, মানে তার ব্রেনই নেই। আইকিউ 0 মানে তার ব্রেনই নেই, এটা কিন্তু এরকম না। আইকিউ 0 মানে হচ্ছে একটা রেফারেন্স পয়েন্টে গিয়ে সে 0 জিনিস শো করতেছে, এটা একটা স্টার্টিং পয়েন্ট। বুঝা গেছে? সো এই জন্য বলছে নিউমেরিক এর নাম দেখতে নাম্বারের মতো, বাট 0 যেটা আছে এটা ট্রু 0 না, মানে এটা নাই অর্থে 0 না, এটা স্টার্টিং পয়েন্ট অর্থে 0। ঠিক আছে? নিউমেরিক উইথ মিনিংফুল ইন্টারভালস বাট নো ট্রু 0 পয়েন্ট। নো ট্রু 0 পয়েন্ট যেটা হচ্ছে যে শূন্যটা চকলেট মানে নাই অর্থে, এখানে শূন্যটা বাজে নাই অর্থে না, শূন্যটা বাজে হচ্ছে স্টার্টিং পয়েন্ট অর্থে। এটা কি বোঝা গেছে? একটু চেষ্টা করেন, দেখেন বুঝেন কিনা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এখন কত সাল? এটা কত সাল? আমরা কত সালে বসবাস করতেছি? 2026। আচ্ছা, এই 26 সালের আগে, 2026 বছর আগে এটা কত সাল ছিল? 0। তার আগে কত ছিল? স্যার বিসি দিয়ে কাউন্ট হতো, বিফোর ক্রাইস্ট। বিসি দিয়ে, তার মানে এখানে শূন্য সাল যেটা শূন্য সাল ছিল তো এটা কি কোনো সাল ছিল না তখন?
নাকি একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে ব্যবহার করছি? স্টার্টিং পয়েন্ট। বলেন। এমন তো না যে শূন্য থেকে সময় শুরু হয়েছে, মানে বা শূন্য থেকে কোনো সময় ছিল না এরপর থেকে সময় শুরু হয়েছে, এমন তো না। শূন্য হচ্ছে এখানে একটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড টাইমিং পয়েন্ট। কথাটা বুঝা গেছে? তো এখানে শূন্য মানে নাই অর্থে না, শূন্য এখানেও একটা স্টার্টিং পয়েন্ট অর্থে। বুঝা গেছে? এখানে এই জন্য এখানে কোনো কিছু বলা যায় না এটা মানে এটার এত গুণ। 1000 সাল হচ্ছে 2000 সালে না, 2000 সাল হচ্ছে 1000 সালের 2 গুণ। ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আমি কি বলবো যে 2000 সাল হচ্ছে 1000 সালের 2 গুণ অবস্থায় আছে, 2 গুণ সময়ের পর আমি গেছি? না, আমরা বলি 1000 বছর পরে, 1000 সালের 1000 বছর পর 2000 সাল আসবে, 1026 সাল পর 2026 সাল আসবে। তাই না? আমি তো বলবো না 1.2 গুণ পর 2026 সাল আসবে। এটা আমরা যদি বলি তাহলে আমরা অঙ্ক বুঝি না। তার মানে হচ্ছে এখানে যে জিরোটা, সালের ক্ষেত্রে যে জিরোটা, এটা একটা স্টার্টিং পয়েন্ট আকারে বোঝাই আমরা। এই জিরোটা ট্রু জিরো না। ট্রু জিরো হচ্ছে সেই জিরো যেটা নাই অর্থে ব্যবহার করি। ফ্রিজে 10টা ডিম ছিল, এখন একটা ডিমও নাই, এটা জিরো অর্থে ব্যবহার করি, এটা ট্রু জিরো। ঠিক আছে? ওইটাকে আমরা গুণ ভাগ করতে পারি। সো ইন্টারভাল ভেরিয়েবলকে আমরা গুণ ভাগ করতে পারি না। আচ্ছা, রেশিও ভেরিয়েবলটা কি? রেশিও ভেরিয়েবলটা হচ্ছে ট্রু জিরো, যেটা আমাদের নর্মাল যে আমরা নাম্বার সিরিজ ইউজ করি, হাইট, ওয়েট, এজ, ইনকাম। কারো এই জিরো মানে কি? সে খালি জন্ম নিচ্ছে। কারো ইনকাম শূন্য, জিরো মানে কি? তার কোনো ইনকাম নাই। তাই না? এটা কোনো স্টার্টিং পয়েন্টের তো কিছু নাই। বুঝা গেছে? কারো ওয়েট 40 কেজি মানে হচ্ছে সে ঠিকঠাক মতো খায় না। ওকে, বুঝা গেছে? So, যখন শূন্যটা ট্রু জিরো থাকে, ট্রু জিরো থাকে বা নাই অর্থে ব্যবহার করা হয়, তখন যে নাম্বার সিরিজটা আমরা পাই সেটাকে বলা হয় রেশিও ভেরিয়েবল। বাট গুড থিং ইজ আমাদের মূলত কাজ করতে হবে নমিনাল ভেরিয়েবল এবং হচ্ছে রেশিও ভেরিয়েবল নিয়ে। ঠিক আছে? টেম্পারেচার, আইকিউ স্কোর এগুলো সাধারণত আমরা টাচ করি না। সো এই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে সার্ভেতে আমরা যে ডেটাগুলো নেই, এই ডেটাগুলোকে আমরা ভেরিয়েবল বলি। এই ভেরিয়েবল গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ক্যাটাগরি অনুসারে, নাম্বার অনুসারে। যে কোনো কিছু নামকে আমরা ক্যাটাগরি বলি, আর নাম্বারকে আমরা বলি কোয়ান্টিটি। কোয়ান্টিটি দুই ধরনের হইতে পারে, ডিসক্রিট যদি ফুল নাম্বার হয় তাহলে ডিসক্রিট, এটাকে কোনো ফ্র্যাকশন আকারে দেখানো যায় না। 4.5টা মানুষ হয় না, তাই না? 4.5টা মানুষ হয় না, বা 12.5টা গরু হয় না। ফুল নাম্বারে থাকতে হবে জিনিসটা। ঠিক আছে? আবার কি হইতে পারে? ইনকাম হইতে পারে একটা কন্টিনিউয়াস নাম্বার, যা 12,666.6666 হইতে পারে এটা। ঠিক আছে? তো যেটা ফুল নাম্বারে থাকে সেটাকে বলি ডিসক্রিট, আর যেটা হচ্ছে এরকম ছোট ছোট দশমিক আকারে দেখানো যায় সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস। আচ্ছা, এটাকে যখন স্কেল অনুসারে নিয়ে আসি তখন একটা নমিনাল ভেরিয়েবল, যে কোনো কিছুর নাম হচ্ছে নমিনাল ভেরিয়েবল। অর্ডিনাল ভেরিয়েবল এটাও নাম, কিন্তু এখানে একটা অর্ডার থাকবে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ইন্টারভাল ভেরিয়েবল কি? জিরোটাকে যখন একটা স্টার্টিং পয়েন্ট আকারে দেখাই, যে জিরো, জিরো ইয়ার জিরো মানে হচ্ছে ইয়ারটা, এর আগে আমি অন্যভাবে ক্যালকুলেট করব, এখান থেকে আমি ইয়ারটাকে আরেকটা নাম্বার দিয়ে ক্যালকুলেট করব। সো এটা হচ্ছে, বা টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, আইকিউ জিরো, শূন্যটা বাজে। এখানে জিরোটা একটি স্টার্টিং পয়েন্ট, স্ট্যান্ডার্ড স্টার্টিং, আরবিট্রারি স্টার্টিং পয়েন্ট হিসেবে আমরা এখানে ধরছি। ঠিক আছে? সো এটা হচ্ছে এই, যেমন আমরা যে যিশু, মানে আমরা যেটা ইউজ করি সালটা, এটাকে তো হচ্ছে মানে ইংলিশ খ্রিস্টান ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার, এটাকে বাংলায় খ্রিস্টাব্দ বলে না? 2026 খ্রিস্টাব্দ তো লিখি না? জি স্যার। আবার হিজরি সাল আছে না? এত হিজরি লিখি না আমরা, বা বাংলা সাল লিখি না? তাহলে বাংলায় যদি এখন এত সাল হয়, তো বাংলার তো নিশ্চয়ই একটা শূন্য সাল ছিল, ছিল না? হিজরির একটা শূন্য সাল ছিল। সব শূন্য সাল কি এক জায়গায় মিলে নাকি? তা তো না। তার মানে যে এই শূন্যটা, এটাকে আমরা আরবিট্রারিলি আমাদের সুবিধার জন্য ধরে নিছি, এটা রিয়াল কোনো শূন্য না, এটা আরবিট্রারি জিরো। এই আরবিট্রারি জিরোকে ধরে যখন আমি যে নাম্বার সিরিজ সাজাই সেটাকে বলি ইন্টারভাল ভেরিয়েবল। আচ্ছা, আর প্রকৃত অর্থে যেটা ট্রু জিরো, সেটাকে দিয়ে যখন হাইট, ওয়েট, ইনকাম, এজ, তাই না, এই প্রত্যেকটা জিনিস দেখি, জিডিপি, এই প্রত্যেকটা জিনিস যখন দেখি, তখন যে নাম্বার তৈরি হয় সেটাকে আমরা বলি রেশিও ভেরিয়েবল। সো দিস ইজ দ্য প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা শিখছি যে শুরু থেকে শিখছি যে স্ট্যাটিস্টিক্স এজ এ ডিসিপ্লিন কিভাবে ইমার্জ করেছে, স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্সটা কি, স্ট্যাটিস্টিক্স এর ইউজটা কি, অ্যাবিউজটা কি, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ কিভাবে করতে হয়, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পপুলেশন কি, স্যাম্পল কি, পপুলেশনের ভেরিয়েশন গুলা কি, স্যাম্পলের ডিফারেন্সেস গুলা কি,
তাই না? এগুলো আমরা শিখেছি। তারপর আমরা শিখেছি হচ্ছে প্যারামিটার কি, নোটেশন কি, তারপর আর স্ট্যাটিস্টিক জিনিসটা কি, কিভাবে আসলো। তারপর আমরা এস্টিমেটও শিখেছি, এস্টিমেট শিখেছি। তারপর আমরা লাস্টে শিখেছি ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবলস, ঠিক আছে? কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, তারপর ক্লাসিফিকেশন বাই স্কেল বা মেজারমেন্ট। এখানে আমরা শিখেছি ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল, অর্ডিনাল ভেরিয়েবল, তারপর হচ্ছে ইন্টারভাল ভেরিয়েবল, আর হচ্ছে রেশিও ভেরিয়েবল। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা শিখেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ রেইজ ইউর হ্যান্ড, আস্ক মি দ্য কোয়েশ্চেন। না ভাই আর নাই কোশ্চেন। প্লিজ রেইজ ইউর কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ any question. যে রেজ হ্যান্ড করবে তাকে আমি You স্যার are, yes. স্যার আমি একটা বিষয় বুঝতে পারিনি, সেটা হচ্ছে কি ভ্যারিয়েবলকে দুই ভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা তো বুঝলাম যে কোয়ালিটেটিভ আর না কোয়ান্টিটেটিভ না হিসেবে না ক্যাটাগরাইজ করেছে, কিন্তু স্যার স্কেল হিসেবে ক্যাটাগরাইজ করাটার মানে কি স্যার? এই যে এটা হ্যাঁ, স্কেল মানে হচ্ছে যে এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় কিনা, এটা হচ্ছে স্কেলটা, মিজারেবল কিনা। ঠিক আছে, যেমন নামগুলো কি যোগ ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায়? না স্যার। করা যায় না। কিন্তু রেশিও ভেরিয়েবল যেটা, এটা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, তাই না? জি স্যার। আবার ইন্টারভাল ভেরিয়েবলটা, এটা যোগ বিয়োগ করা যায়, কিন্তু এটার কোনো গুণের কোনো মানে হয় না। আমি 2024 থেকে 2020 বাদ দিতে পারি না? পারি। হ্যাঁ, এটা যোগ বিয়োগ করা যায়, কিন্তু এটা কোনো গুণ হয় না। ঠিক আছে। আর এরপরে আরেকটা আছে, যেটা একটা অর্ডার আছে, এটা একটা অর্ডার নেসেসারিলি কোনো ইয়া নাই, মানে কি বলবো, নিউমেরিক্যাল রিপ্রেজেন্ট